ইয়েস। তাহলে আজকে হচ্ছে আমাদের 5.2 5.1 কি তুমি করছো? নিজে নিজে করতে হবে। আচ্ছা, তো করিও, অল্প অল্প করে করিও, রাখে দিও না। আচ্ছা, 5.2 তে আমাদের আচ্ছা, ধরো তো, একটু দাঁড়াও। তো আমাদের এই চ্যাপ্টারে, ওই যে আমরা যখন এর আগের চ্যাপ্টারে যে ছিল, বিস্তারটা করছিলাম, সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে n 1 প্লাস এক্স টু দি পাওয়ার n। তো আমাদের ছিল কিরকম, n c0, তারপরে কি ছিল বলো দি? এরকম করে করে ncn x টু দি পাওয়ার n পর্যন্ত, তাই না? তা এখন হলো যে এই n এর মানটা এখানে আমরা কি ধরছিলাম বলো দি? স্বাভাবিক সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা ধরছিলাম। ঠিক আছে, এখানে n এর মানটা আমরা ধরছিলাম স্বাভাবিক সংখ্যা, এরকম। এখন আমাদের যে এই n টা আছে, এটা যদি ভগ্নাংশ হয় কিংবা এটা যদি নেগেটিভ কোনো নাম্বার হয়, তাহলে কি হবে? তো সেটাই আমরা এই চ্যাপ্টারে ডিল করব। যে n এর মান যদি ভগ্নাংশ হয় কিংবা যদি ঋণাত্মক মান হয়, ঋণাত্মক বা ভগ্নাংশ হলে n এর ঘাতটা বা সূচকটা যদি ঋণাত্মক বা ভগ্নাংশ হয়, তাহলে আমরা কিভাবে বিস্তৃতিটা করব। তো সেক্ষেত্রে আমরা এই যে সূত্রটা লিখলাম, এইভাবে আমরা বিস্তৃতি করতে পারবো না, তাই না? কারণ n এর মান লেটস সে যদি আমি লেটস সে ধরো হাফ ধরি, তখন যদি আমি এই সূত্র কাজে লাগাই, ধরো না, তখন এরকম মান আসবে হাফ c1, তাই না? তারপর হাফ c2। এখন এই জিনিসগুলোর তো কোনো মিনিং হয় না। হাফ c1, হাফ c2, এগুলো কি কোনো মিনিং হয়? এগুলো কোনো মিনিং হয় না। না, এটা হয় না। কারণ কম্বিনেশনের কথা চিন্তা করো। কম্বিনেশন মানে হচ্ছে, আমরা যখন এনসিআর লিখি, তখন আমরা বলি যে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস বাছাই করা। তো এইটার আসলে কোনো ব্যাখ্যা হয় না। হাফ c2 বা হাফ c1, যা আমরা ম্যাথমেটিক্যালি করতে পারছি না, বা জিনিসটা ওইভাবে আমরা c কে যেভাবে ডিফাইন করছি ওভাবে এইগুলা করতেছে না। তো তখন যদি, তাহলে n এর মান তাহলে যদি ঋণাত্মকও ধরো, মানে ধরো না হাফ মাইনাস হাফ c1 ধরো, তাও জিনিসটা ভ্যালিড হচ্ছে না। যেহেতু ভ্যালিড হচ্ছে না, তার মানে এই প্রসেসে আর n এর মান যদি ঋণাত্মক বা ভগ্নাংশ হয়, তাহলে এই প্রসেসে আর করা যাচ্ছে না। তখন কি করা লাগবে? তখন আমরা যেই বিস্তারটা মনে রাখবো, সেটা কোনটা বলো দিই? আরেকটা আমরা মনে রাখছিলাম কিন্তু, এই যে এটা, যে 1, তারপর কি বলো দিই? nx। তো তুমি যদি ওর ওই nc1, nc2, nc4 এগুলা মানও বসাইতো, তাইলেই তো এটা আসে, তাই না? এই বিস্তারটা আমরা করছিলাম। 1 nx, তারপর n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, তারপর হচ্ছে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এরকম করে করে যাবে এটা। ঠিক আছে, এরকম হয়। লাস্টেরটা কি হয়? এক্স টু দি পাওয়ার n হয়। ঠিক আছে, তো এইটা এখন তোমাকে মনে রাখতে হবে। এখন তুমি এখানে n এর মান বসাও, নেগেটিভ সংখ্যা বসাও, n এর মান তুমি ভগ্নাংশ বসাও, তুমি কিন্তু মান পাবা, তাই না? এখন তোমার এখানে কোনো প্রবলেম নাই ছকগুলো জানতে গেলে। এখানে ছকগুলো জানতে গেলে কি হচ্ছে,
তুমি পারবা না এনসি টু এনসি সি ব্যবহার করে তখন বের করতে পারবে না, কিন্তু এই সূত্র ব্যবহার করে কিন্তু এন এর মান পজিটিভ তোমার স্বাভাবিক সংখ্যা হোক, ভগ্নাংশ হোক কিংবা নেগেটিভ মান হোক, সকল ধরনের এন এর মানের জন্য এই সূত্রটা আমি কাজে লাগাতে পারবো। তো এই সূত্রটা হচ্ছে এন এর মান, এন এর যে কোনো মানের জন্য আমরা খাটাতে পারি। ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারে যখন বিস্তৃতি করতে বলবে তখন আমরা কোনটা সূত্র কাজে লাগাবো বলে দিই, এটা। ঠিক আছে? এই জন্য এটা মনে রাখো ভালো করে। এটা গেল। তো এখন এটা করলে তো পারবা নাকি? মানে ধরুন না, তোমাকে যদি আমি বলি 1 প্লাস লেটস সে 5x মাইনাস 2x করো, বিস্তার করো, পারবা না এটা সূত্র দিয়ে? পারা তো উচিত। কি হবে বলো? 1 প্লাস n এর জায়গায় কি হবে, -2 ইন্টু 5x, x এর ভ্যালু এখানে। এখন এটা একটা ভালো প্রশ্ন করছি, আমরা এরপরে ওটা নিয়ে কাজ করতেছি। এটা কত দূর পর্যন্ত নিয়ে যাবো? ধরে নাও এই, এটার ক্ষেত্রে তো আমরা জানি সর্বোচ্চ n পর্যন্ত যাবে যদি n এর মান পজিটিভ হয় আর কি, মানে স্বাভাবিক সংখ্যা হয়। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু জিনিসটা আর মানে তুমি লিমিট থাকবে না। কিভাবে লিমিট থাকবে না, আপাতত আমরা এটা আমি আগে করে দেখাই তোমাকে। এই আর কি, এই জিনিসটা তো করতে পারবে তুমি। ঠিক আছে? বাকি আর লিখছি না, এখানে স্কোয়ার হবে। এইভাবে বিস্তারটা করতে হবে। আমি কতদূর যাবা এখানে, তাই না? এটা একটা প্রশ্ন আসে, যেটা কতদূর যাব। তো আমরা একটা করি, আমরা একটা স্ট্যান্ডার্ড করব, এটা আমাদের মনে রাখতে হবে। তো ওইটা দিয়ে জিনিসটা বোঝা যাবে। এটা আমি এখানেই করি। তাহলে তুমি এটার বিস্তার করবে, বিস্তার মানে বিস্তৃতি করবে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1 এর বিস্তৃতি করবে। তো যখন এটা তুমি করবা, তখন আমি আগে বিস্তৃতিটা করি, হ্যাঁ? তো প্রথমে কি আসবে, 1, ওই সূত্র অনুযায়ী। তারপরে কি আসবে, -1 ইন্টু এক্স, তারপরে -1 -1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, -1 -1 -1 -1 -2 3 ফ্যাক্টোরিয়াল টু এক্স কিউব। এখন আমি কতদূর যাবো এভাবে, তাই না? এটা তো প্রশ্ন আসতেছে যে কতদূর যাওয়া যেতে পারে। তো এখানে যেটা হবে, এটা অসীম পর্যন্ত যাবে। ঠিক আছে? এটা অসীম পর্যন্ত যাবে। কারণ তুমি দেখো, তোমার এই যে পদগুলোর ক্ষেত্রে চিন্তা করো তো, এক্স এর পাওয়ার কিন্তু প্রতিনিয়ত এখানে বাড়তেছে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে বাড়তেই আছে। সো মানে এটা মানে কোনো কোথাও যা থামে যাবে না। ধরো না, এক্স এর যখন এখানে পজিটিভ একটা মান ছিল তখন এখানে থামার সুযোগ ছিল। ঠিক আছে? কিরকম থামার সুযোগ ছিল? ধরো না, এখানে আমি এভাবে ধরি, এই যে n এর মান আমি যদি 2 ধরি, ধরো n এর মান 2 ধরলাম এখানে, n ইকুয়াল টু 2। তো যখন তুমি n ইকুয়াল টু 2 করবা, এটা কিন্তু সর্বোচ্চ এক্স স্কোয়ার পর্যন্ত যাবে, তাই না? এরপরে এক্স কিউব পর্যন্ত কিন্তু যাবে না। কেন বলো দি? কারণ এক্স কিউব যখন লিখবা তখন কিন্তু এই যে n-2 টার্মটা চলে আসতেছে। তো 2 - 2 বিয়োগ করে কিন্তু সামনের সহগটা এটা 0 হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ তুমি যখন স্বাভাবিক সংখ্যা নিবা তখন ওই যে সর্বোচ্চ পাওয়ার পরেরটা যেটা আছে ওটা 0 হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু তুমি যদি এখানে নেগেটিভ কোনো নাম্বার নাও, যেমন আমি -1 নিছি, তাই না? এখন -1 যদি আমি এটা নিই, ধরো এটা যদি -1 নিই, তাহলে কিন্তু সামনের এই জিনিসটা কখনো তুমি শূন্য বানাইতে পারবে না, হবে না শূন্য। ঠিক আছে? পাওয়ারটা তো প্রতিনিয়ত বাড়বেই, কিন্তু এই যে সামনের যে সহগটা, এটা কোনোভাবেই তুমি শূন্য আনতে পারবে না। তো সামনের সহগের একটা ভ্যালু থাকবে অলওয়েজ। সো পাওয়ার যদি নেগেটিভ হয়, এটা মনে রাখো, এটা বুঝো আর না বুঝো কিন্তু এটা মনে রাখতে হবে, যদি পাওয়ার নেগেটিভ হয় কিংবা ভগ্নাংশ হয়, তাহলে বিস্তৃতিটা অসীম পর্যন্ত চলে যাবে। ঠিক আছে? যে কোনো বিস্তৃতি, এটা কি হবে, অসীম পর্যন্ত যাবে। ওকে, এটা গেল। এখন এই যে বিস্তৃতিটা আমি করলাম, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তো এটা করলে আসবে এরকম, দেখো, আমরা যদি করি, তো এটা করলে এটাই আসবে। তুমি চাইলে করতে পারো, কিন্তু আমি লিখে দিচ্ছি, এটা টাইম ওয়েস্ট করবো না। এটা যাবে অসীম পর্যন্ত। এখন এই যে বিস্তৃতিটা করলাম না, 1 + x⁻⁻1 এর বিস্তৃতি কি আসছে, 1 - x + x² - x³ + x⁴।
এভাবে একটা প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে। এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এর বিস্তৃতিটা যে এটা একদম পুরা মুখস্থ রাখতে হবে। এই চ্যাপ্টার যদি ভালো করতে চাও 5.2। ঠিক আছে? এরপর আরো কয়েকটা আসবে, আরো 4-5টা আসবে। প্রত্যেকটা মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে? সো এটা একটু মনে রাখবো আমি। একটু সুন্দর করে লিখি। কত? -1 যদি থাকে, প্রথম পদটা হবে 1, তারপর হবে মাইনাস এক্স স্কোয়ার, সরি ভুল লিখলাম, মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস, এরকম করে এটা চলতে থাকবে। তো এই ধারাটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? মনে রাখবা যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর বিস্তৃতি কি? 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এইভাবে। এরপরে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর বিস্তৃতিটা আমি জানতে চাচ্ছি। তো এটা কি বলো দি? এই যে 1 প্লাস এক্স এর যে বিস্তৃতিটা আছে, ওখানে এক্স এর জায়গায় আমি মাইনাস এক্স বসাই দিলেই এর বিস্তৃতিটা পাই যাবো না? বাকি তো সব সেম। তো যদি তুমি বসাই দাও, তো দেখো দি সবগুলো প্লাস চলে আসে। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, তাহলে এটা হয়ে যাবে প্লাস এক্স। আর এটা তো এক্স স্কোয়ারই। হ্যাঁ, এক্স কিউবের জায়গায় তুমি মাইনাস এক্স কিউব বসো, তাহলে এটাও প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখানে যেটা হবে সবগুলা প্লাস হয়ে যাবে, এইটুকু অসীম পর্যন্ত যাবে। তাহলে এই দুইটা ধারা আমরা মনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে? তো প্লাস থাকলে কি হবে? প্লাস মাইনাস আসবে, মাইনাস থাকলে সব প্লাস হবে। এবং সহগগুলা, প্রত্যেকটা পদের সহগ কিন্তু 1 করে। এক্স এর সহগগুলা এক্স, এক্স এর যে ইয়াগুলা সহগগুলো সব 1। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা বের করব 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর আহ বিস্তৃতি দেখতে কিরকম হবে। তো এইটা, এটা যদি বিস্তৃতি করি তাহলে এরকম আসবে 1 প্লাস মাইনাস 2 ইন্টু এক্স প্লাস মাইনাস 2 minus 2 minus 1 n into n minus 1 by 2 factorial x square minus 2 2 minus 1 n into n minus 1 n minus 2 by 3 factorial x cube করে করে এটাও কিন্তু অসীম পর্যন্তই যাবে। তো এটা যদি করো তাহলে এরকম আসবে, তুমি করো, এটাই আসবে 1 minus 2x, তারপরটা আসবে 3x স্কোয়ার। হ্যাঁ, সবটা আসবে 3 আর কি, যেটুকু মান 3 পাবো। তারপরে আসবে মাইনাস 4x স্কোয়ার, তারপরে আসবে 5x কিউব। আচ্ছা, আমি কি ভুল লিখলাম? হ্যাঁ, ভুল লিখছি। এরকম করে জিনিসটা যাবে। ঠিক আছে? তাহলে এটার যদি বিস্তার করি, মানে বিস্তৃতি করি, তাহলে এইটা আসবে। তো এটাও তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? যদি 1 মাইনাস এক্স, আমি একটু ভুল লিখলাম, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স যদি পাওয়ার থাকে মাইনাস 2, তাহলে বিস্তৃতিটা কি হবে? এই যে দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর মতোই প্লাস মাইনাস এখানেও আসবে। ঠিক আছে? তবে এই যে সবগুলো দেখো 1 2 3 4 5 এভাবে যাচ্ছে, যে 2 তারপর 3 তারপর 4 তারপর 5। মনে রাখো, তোমার যেভাবে ইচ্ছে মনে রাখতে হবে আর কি, আলটিমেটলি। ঠিক আছে? অনেকভাবে মনে রাখতে পারো, কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা বের করব হলো কিসের বিস্তৃতি? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর বিস্তৃতি। তো এটা পাইতে গেলে কি করতে পারি? 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর বিস্তৃতিতে এক্স এর মানগুলোর জায়গায় মাইনাস এক্স বসাইলেই হয়ে যাচ্ছে। তাহলে কি হবে বুঝতে পারতেছো? সবগুলো প্লাস হয়ে যাচ্ছে, বাকি সেম। এটাও যাবে অসীম পর্যন্ত। ঠিক আছে? এইটা গেল, এই দুইটা জোড়া গেল, আরেকটা জোড়া পড়তে হবে। তো এখন দেখুন, একটু পার্থক্য করতে পারতে হবে। যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হয়, তাহলে সবগুলো সহগ হয় 1।
আর যদি 1 প্লাস হয় তাহলে প্লাস মাইনাস আসবে, আর 1 মাইনাস হয় তাহলে সবগুলো প্লাস। আর যদি পাওয়ারটা হয় -2 তাহলে কিন্তু সবগুলো আস্তে আস্তে 1 2 3 4 5 এভাবে। আর যদি 1 প্লাস এক্স হয় তাহলে প্লাস মাইনাস আসবে, আর 1 মাইনাস এক্স হলে সব প্লাস আসবে। এভাবে মনে রাখো আর কি। আরো দুইটা জোড়া পড়লে শেষ হবে। এটা হচ্ছে কি 1 প্লাস এক্স এর উপর পাওয়ার -3। এটা কি হবে 1 nx -3 ইন্টু এক্স n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। এইভাবে এটা অসীম পর্যন্ত যাবে। তো এখন তুমি যদি এগুলো মান বসাও তাহলে এগুলো আসবে, এটা দেখো -3x, তারপরটা আসবে 6x স্কোয়ার, তারপরটা আসবে -10x কিউব। এটা করলে এগুলো আসবে, মানে এই যে এগুলো যদি মান বের করো তাহলে এগুলো আসবে। ঠিক আছে, আমি মুখস্থ বসাচ্ছি। তারপরটা আসবে 15x⁴, তারপর এরকম করে এটা থাকবে। ঠিক আছে, তাহলে এই সবগুলো তুমি যদি দেখো, এই সবগুলো হচ্ছে কিভাবে আসতেছে 1 3 6 এভাবে, মানে প্রতিবারে মানে পার্থক্যটা 1 করে বাড়বে। 3, 3 এর পরে 6 পার্থক্য, আগে 2 ছিল, তারপর 3, তারপর 4, তারপর 5, এরপরটা কি হবে বলো দি? 21, 21 x⁵, তারপরটা হয়তো কি হবে 27, 27 কি না, হ্যাঁ 28, এইভাবে জিনিসগুলো আসবে এরকম করে। তো এটাও মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে পাওয়ার যদি -3 হয় তাহলে সবগুলো আসবে এইভাবে, আর ওই যে প্লাস আছে তাহলে প্লাস মাইনাস এইভাবে জিনিসটা আসবে। আর মাইনাসেরটা হলে কিছুই না, জাস্ট ওটার জায়গায় সবগুলো প্লাস হয়ে যাবে। তাহলে মোটে এই যে ধারাগুলো আমরা পড়লাম এগুলা মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো আমাদের প্রত্যেকটা অঙ্কতে সামনে কাজে দেবে। আমি যদি এগুলো একটু দেখাই, যাতে করে আছে বোধ হয়। 6টা তাই না? এখানে 6, এখানে আবার 5টা দেওয়া আছে, এখানে এই যে প্লাসেরটা অ্যাড করে নিতে হবে, তাহলে সবগুলো হয়ে যাবে। আচ্ছা, তো এইগুলো মুখস্থ রাখতে হবে। যে এই 6টা পড়লাম, 6টা কিন্তু জোড়ায় জোড়ায় করে পড়ছি, -1 এর জন্য, -2 এর জন্য, আর -3 এর জন্য, প্লাস মাইনাস এক্স এর আগে প্লাস মাইনাস, এই 6টা মুখস্থ রাখতে হবে একদম। মানে একটা দিলে আরেকটা যাতে পারা যায়, মানে ধরুন ও ধারাটা দিছে, এটা কার ধারা এটা মুখস্থ রাখতে হবে, আর ধরুন এইটা দিছে, এইটাতে আসতে হবে আর কি। প্রথম দিনে হয়তো একটু ইয়া হবে, তো এটা আলটিমেটলি মুখস্থ রাখতে হবে। ওকে, এখন এগুলা কিভাবে কাজে দিবে আমাদের, এই যেগুলো যে মুখস্থ রাখবো কোথায় কাজে দিবে, তো আমরা একটু দেখি কিভাবে কাজে দিতে পারে। ওকে, তো ধরে নাও তোমার যদি এরকম করে আসে 1 মাইনাস 5x টু দি পাওয়ার -12, হ্যাঁ বিস্তৃতি করতে বলছে। এখন এটার জন্য তো তোমার সূত্র জানাই আছে তাই না, 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। এই যে এই সূত্রটা, প্রথমে যে সূত্রটা আমরা ইউজ করছিলাম সেটা ইউজ করতে পারো, কিন্তু তুমি তো এটার একটা ফরম্যাট জানো আর কি, এটাকে তুমি এই ফরম্যাটে চিন্তা করতে পারো না, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -2, এটার তো একটা সূত্র তুমি মুখস্থ রাখছো। তো এইটার রেসপেক্টে যদি আমি ওটাকে লিখি তাহলে দেখতে কিরকম হবে। তাও আমি একটু এটা নিয়ে আসি।
ঠিক আছে, আমরা এটার সাথে মিলাই এটা ইয়া করব, বিস্তার করব। আচ্ছা, তো আমাদের এখানে এক্স এর জায়গায় আছে -5x, এইটুকুই। তো আমরা হচ্ছে মাইনাসেরটা করলেই বেশি ভালো হইতো, আমি আসলে মাইনাসেরটাই করি। তা যেহেতু মাইনাস দিছি আমি, তাহলে আমরা এই ফরম্যাটটা দিয়ে আমরা এটাকে মিলি। এখানে থাকলে এটা বলে কি হবে, সব প্লাস হবে। তাহলে দেখো এটা কি হবে, 1, তারপর কি 2, এক্স এর জায়গায় কি আছে, এক্স এর জায়গায় দেখো -5x আছে, তাহলে -5x প্লাস 3 ইন্টু 5x স্কোয়ার, 4 ইন্টু 5x কিউব, 5 ইন্টু 5x 4। বুঝতে পারছো জিনিসটা? তো এই ক্ষেত্রে তুমি এটাকে কাজে লাগাবো। তো তুমি আমাকে এইটা একটু করে দাও তো, বা তুমি বলো আর কি, আমি করি, তুমি আমাকে একটু সাহায্য করো। টু, টু না, দেখো পাওয়ারটা -3 দিছি, 2 না, 1 প্লাস 3, হ্যাঁ 3, 7x 6, 7x স্কোয়ার 10, 10, হ্যাঁ, 15, 7x 4। এই যে পাওয়ার গুলো এক এক করে বাড়াবা, হ্যাঁ পাওয়ার গুলো এক এক করে বাড়াবা। তারপরটা 21, হ্যাঁ 7x কি হবে বলো, 5, 5, মানে পাওয়ারটা এক এক করে বাড়াবা আর সবগুলা তোমার, তারপরে আর লাগবে না, তারপরে আর লাগবে না। বুঝতে পারছো তো তাইলে, তাই না? এই যে সবগুলা মুখস্থ রাখতে হবে, চিহ্নটা মুখস্থ রাখতে হবে, প্লাস মাইনাস চিহ্নটা মুখস্থ রাখতে হবে, আর ওই যে পাওয়ার গুলা তো সবসময় এক এক করে বাড়বে, এটাই। ঠিক আছে, এটা। আর আমরা তো তাহলে মাইনাসের ক্ষেত্রে দেখি, ধরে নাও তোমাকে যদি এখন কোনো ভগ্নাংশ সংখ্যার বিস্তৃতি করতে দেয়, পারবা না? পারো। 1 মাইনাস, লেটস দিল 3x টু দি পাওয়ার, ধরো নাও 7/2 দিল, এটা তোমাকে বিস্তৃতি করতে বললো। এখন এটার জন্য তো কোনো সূত্র নাই। আমার যে 6টা সূত্র তোমাকে দেখালাম সূত্র হিসেবে ধরো, সেগুলো হচ্ছে পার্টিকুলারলি -1, -2 যদি পাওয়ার থাকে, তো সেক্ষেত্রে তখন তুমি ইউজ করবে এটা শর্টকাট, মানে শর্টকাট বলতে পারো, বা ওগুলো লাগবে ভিত্তি বেস। এখন এটার জন্য তোমার একমাত্র সূত্র কোনটা বলো দিই, 1 প্লাস nx প্লাস n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, ওই সূত্রটা। তাহলে এটা যদি করি তাহলে এটা হবে 1, তারপর কি প্লাস nx 7/2, এক্স এর ভ্যালু এখানে কত বলে দিই, -3x। ঠিক আছে, এক্স এর ভ্যালু কিন্তু এখানে -3x, কারণ আমাদের সূত্রটা কি 1 প্লাস এক্স না, টু দি পাওয়ার n, এই আর কি। এরপর এটা কি হবে, 7 n ইন্টু n-1, 7/2, 7/2 ইন্টু -1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, তাহলে -3x স্কোয়ার, এরকম করে যাবে আর কি। এটা যাবে কোথায় পর্যন্ত, অসীম পর্যন্ত যাবে। ঠিক আছে, ওকে। কারণ ভগ্নাংশ থাকলেও না, এই সবটা কোনোদিন শূন্য হওয়া সম্ভব না, তোমরা বানাতে পারো তুমি যদি এই প্যাটার্ন n ইন্টু n-1, n-2, n-3 হয়ে যাও। সো এই আর কি কথা গেল। এখন আমরা কয়েকটা অঙ্ক করি বই থেকে, যেটা ক্রেতাদের বই। 2 নম্বরটা করবো আমরা, চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি বের করতে বলছি আমাদের। করি, হ্যাঁ, চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি। এটা আগে করে ফেলি, তারপরে আবার এখানে একটা কনসেপ্ট পড়া লাগবে আমাদেরকে, এটা আগে করি। এরপরে কিছুই না, এরপর সব ক্যালকুলেশন করতে হবে, এখন সব ক্যালকুলেশন হবে, তুমি কতটা ভালো ক্যালকুলেশন করতে পারতেছো, সেটার উপর তোমার এই চ্যাপ্টারের দক্ষতা নির্ভর করবে। ক্যালকুলেশনটাই মেন, বাকি তো দেখি। আহ এই নম্বরটা করতেছি। তো কি হবে প্রথমে, 1, তারপর কি nx, তাহলে -1/n
ইন্টু এক্স এর ভ্যালু কত, মাইনাস এন এক্স প্লাস মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু কি এক্স স্কোয়ার। তাহলে এটা কি হবে, মাইনাস এন এক্স স্কোয়ার। তিনটা পর্যন্ত যাও, চতুর্থ পদ বলছে না, তাহলে এক দুই তিন মানে কি পর্যন্ত যেতে হবে। এটা কিন্তু যাবে অসীম পদ। এরপরে কিছু না, জিনিসটাকে ছোট করতে হবে ব্যাস। তো আহ পারবা নাকি করে দিব, মানে একটু সরল করতে হবে। হুম। এই যে লিখে দিছে না, চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো, তাহলে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, কি পর্যন্ত যাবা বলে দিবে তোমাকে ওটা। আচ্ছা, এখন একটা কনসেপ্ট পড়া লাগবে আমাদেরকে। তাহলে প্রথম কথা, ওই যে ছয়টা আমি বললাম ওইগুলো মুখস্থ রাখতে হবে। এটা প্রথম কথা। এখন যেটা আছে যে এই যে পাওয়ারটা যদি ভগ্নাংশ হয় কিংবা পাওয়ারটা যদি ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে এই যে বিস্তৃতিগুলো আমরা করতেছি সেগুলো বৈধতার একটা ব্যাপার থাকে। মানে ওগুলা কি ভ্যালিড কি ভ্যালিড না, আমরা যে বিস্তৃতিটা করতেছি ওটা কি ভ্যালিড কি ভ্যালিড না, এটা এটা একটা ব্যাপার থাকে। কেন, দেখো, কি করা যায়, তো আগে কেন বৈধ নয় সেটা আগে বললে বোধহয় ভালো হয়। হুম, ধরো না, আমরা এরকম করে একটা চিন্তা করি, এটা চিন্তা করি, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান করলাম, না, সহজটা করি, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান করলাম। এটার আমরা কি করছি, ধরুন এটার আমরা বিস্তৃতি কি করলাম মনে আছে, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এভাবে ছিল। ঠিক আছে, এটা কত পর্যন্ত যাইতো, অসীম পর্যন্ত যাইতো। এখন এটার ভ্যালিডিটি বলতে কি বোঝাচ্ছে, যে এখন এখানে এক্স তো একটা আমরা আরবিটারি মান ধরতেছি, মানে এক্স এর যে কোনো মান হলে এখানে সত্য সেই হিসেবে আগাচ্ছি, তাই না? এখন তুমি এখানে এক্স এর মান যদি টু নো, ধরো টু নিলা, টু হলে তুমি লেফট হ্যান্ড সাইড দেখো তো কত আসে তোমার, লেফট হ্যান্ড সাইড টু নিলে ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা লেখা যায় ওয়ান মাইনাস ওয়ানের উপর ওয়ান, তাহলে এটা আসতেছে মাইনাস ওয়ান, লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আসতেছে মাইনাস ওয়ান, তাই তো? রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা বের করো তো, ওয়ান, টু বসাইছে কিন্তু, তারপর টু আসবে, টু স্কোয়ার মানে ফোর, টু কিউব মানে এইট, এরকম করে না, করে করে অসীম পর্যন্ত। এখন দেখো এইটার ভ্যালু কি মাইনাস ওয়ান হবে, সম্ভব না তো, এটার ভ্যালু অনেক বড় একটা মান আসবে, ওয়ান টু থ্রি ফোর যোগ করতেছে সকল, এইভাবে করতে করতে যোগ করতেছে অবশ্যই, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ নট, হ্যাঁ, সো রাইট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। তার মানে আমি যেটা লিখছি এটা ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে, যদি এক্স এর মান টু হয় আর, কিন্তু যদি এখানে এক্স এর মান তুমি ওয়ানের চেয়ে ছোট একটা মান বসাবা, তাহলে কিন্তু এটা ভ্যালিড হবে। ওয়ানের চেয়ে ছোট মান বসাও, তাহলে ভ্যালিড হওয়ার সম্ভাবনা আছে। তুমি এক্স এর মান এখানে তুমি যদি হাফ বসাও, ঠিক আছে, হাফ বসালে আমি এটাও দেখাই দেখাই দিই, এক্স এর মান তুমি এবার হাফ বসাও, ওয়ান চেয়ে ছোট একটা ওয়ান বসালেও হবে না এটা, এক্স এর মান ওয়ান চেয়ে ছোট যদি বসাও, তাহলে এখানে আসবে লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা আসবে ওয়ান থেকে হাফ বিয়োগ করলে হাফ, তার উপর পাওয়ার মাইনাস ওয়ান, এটা আসতেছে, এটা কিন্তু পাওয়ার, হ্যাঁ, মাইনাস না, তাহলে এটা আসতেছে টু, হ্যাঁ, টু আসে তো বোধহয়, টুই আসে। রাইট হ্যান্ড সাইড যদি আমি দেখি এবার, রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা আসবে কি, প্রথমে আসবে ওয়ান, তারপর আসবে হাফ, তারপর আসবে ওয়ান বাই ফোর, তারপর আসবে কি ওয়ান বাই কি এইট নাকি, এইট, এরকম করে। এখন তোমার এই ধারাটা মনে আছে, এটা কিন্তু একটা অসীম কি বলে অসীম গুণোত্তর ধারা, হ্যাঁ, এবং এই অসীম গুণোত্তর ধারা তুমি যদি যোগফলটা বের করো না, এটা কিন্তু টুই আসবে, বের করে দেখতে পারো।
এখন কথা হলো এটাই যে এক্স এর মান যদি একের চেয়ে ছোট বসাও তাহলে এটার একটা সসীম মান আসতেছে, কিন্তু যদি এক্স এর মান এই একের চেয়ে বেশি বসাও বা এক বসাও তাহলে এটা কোনো সসীম মান তুমি পাবা না এই ধারাটাতে, এই যে ধারাটাতে। তো আমরা এটা নিয়ে সামনে পড়বো, আমাদের একটা পড়া আছে, একটা কনসেপ্ট আছে, সিরিজ কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে। হ্যাঁ, কোন একটা সিরিজ কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে। যেমন আমরা এখানে কনভার্জেন্স এবং ডাইভার্জেন্স সিরিজ দুইটা দেখছি। কি কি? এই যে এই সিরিজটা দেখতেছো, এই যে এটা, এটা হচ্ছে ডাইভার্জেন্ট সিরিজ। ডাইভার্জেন্ট সিরিজ কেন বলছি? কারণ এর পার্টিকুলার কোন একটা মান পাবা না, সসীম মান পাবা না। এটা যতই ভ্যালু বাড়াইতে থাকবা, এটার মানটা বাড়তেই থাকবে, ডাইভার্স করতে থাকবে, ডাইভার্জেন্ট সিরিজ এটা। আর এইটা হচ্ছে আমাদের কনভার্জেন্ট সিরিজ। কেন? কারণ এই যে এতগুলো সংখ্যা, 1/2, 1/4, 1/8, তুমি অসীম পর্যন্ত যোগ করতেছো এভাবে, কিন্তু এদের আলটিমেটলি লিমিটিং যে একটা মান আসতেছে এটা কিন্তু 2ই আসতেছে। তো একটা একটা মানের দিকে কনভার্জ করতে, এটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে? তো এইটা নিয়ে পড়বো পরে আপাতত। তো এইটা কথা হলো, তাহলে আমাদের যে সিরিজটা, ওটা ডাইভার্জেন্স হওয়া যাবে না যখন আমরা বিস্তৃতি করতেছি, ওটা কনভার্জেন্স হতে হবে। ঠিক আছে? তো এই জন্য শর্তটা দুইটা শর্ত লাগবে, তাইলে এই জিনিসটা সত্য হবে আর কি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সত্য হবে। একটি শর্ত হলো কি, যে এক্স এর ভ্যালুটা 1 এর চেয়ে ছোট হইতে হবে, এক্স এর মডুলাস ভ্যালুটা 1 এর চেয়ে ছোট হতে হবে, এবং প্রথম যে পদটা সেটা 1 হইতে হবে। ঠিক আছে? তুমি যদি বিস্তৃতি করো, পাওয়ার ধনাংশ বা নেগেটিভ হলে তোমার দুইটা শর্ত মানে থাকতে হবে যদি ওইটা বিস্তৃতিটা বৈধ হইতে হয়। একটা হলো কি, যে প্রথম পদটা 1 হতে হবে, এবং দ্বিতীয়টা হলো যে মডুলাস অফ এক্স এর ভ্যালু লেস দেন 1 হতে হবে। ঠিক আছে? তো এটা আমি লিখে দিই। এটা বৈধ আর কি। ঠিক আছে? বৈধ হওয়ার শর্ত। কি বৈধ হওয়ার শর্ত? 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতি। n এর মানটা কি? যেখানে n টা হলো নেগেটিভ অর ধনাত্মক। এখন n এর মানটা যদি পজিটিভ থাকে, হচ্ছে স্বাভাবিক সংখ্যা হয়, আমরা প্রথম 5.1 এ যেটা পড়লাম, তখন তো এরকম বৈধতা অবৈধতার কোনো প্রশ্নই আসে না। কারণ তখন ওই ওরকম সিচুয়েশন তৈরি হতো না, কারণ ওইটা কি হতো দেখো, একদিকে মান বাড়তো, মানে দুইটা জিনিস হতো আর কি। মানে ওটার একটা, মানে একটা ইয়াতে যায়, ওটা স্টপ হয়ে যায় কিন্তু যদি n এর মানটা একটা স্বাভাবিক সংখ্যা হয়, মানে এটা যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়, এটা আর অসীম পর্যন্ত যাইতো না। তখন ওই যে তুমি বাম পাশে একটা সসীম ভ্যালু পাইতা, ডান পাশেও সবগুলো যোগ করে একটা সসীম ভ্যালু পাইতা। কারণ ডান পাশের জিনিসটাও সসীম, বাম পাশেরটাও তো সসীম। কিন্তু এইখানে ভেজাল লাগতেছে, কারণ এইখানে ডান পাশের যে সিরিজটা, এটা এটা তোমার সিরিজটা কি ডাইভার্জেন্স নাকি কনভার্জেন্স, এটা ম্যাটার করতেছে। ঠিক আছে? তো যদি সবই সংখ্যা হতো তখন এই জিনিসটা আর লাগছিল না। সো একটা কি বললাম, যে এটা কি হতে হবে, প্রথম পদ 1 হতে হবে। আর 2 নম্বরটা হলো মডুলাস অফ এক্স এর ভ্যালু লেস দেন 1 হতে হবে। এটা হতে হবে, এইটা হচ্ছে শর্ত। এখন এটাকে যদি আমি আরো ইয়া করি, এলাবোরেট করি, জিনিসটা হচ্ছে তোমার সবসময় এই পরে এক্স থাকবে এরকম না, জিনিসটা এরকম ভাবে চিন্তা করতে পারো, 1 প্লাস ওইখানে কিছু ডাব্বা টাইপের কিছু একটা থাকবে, এখানে যে কোনো কিছু থাকতে পারে, এর উপর পাওয়ার এন, এই এনটা হচ্ছে এটা। তো শর্ত তখন এইটাই, যে এটা ওয়ানটা সবসময় 1 হতে হবে, আর দ্বিতীয় নম্বর শর্তটা যেটা হবে, এই যে ডাব্বাটা, এটার যে মডুলাস ভ্যালু আসবে, এটা অলওয়েজ লেস দেন 1। ঠিক আছে? এইটা শর্ত থাকতে হবে, তাইলে আমি বিস্তৃতিটা আমার বৈধ হবে। তো আমরা এরকম একটা অঙ্ক করি, এখানে বোধহয় প্রথম অঙ্কটাই তো এটা, মানে এটাই বলছে।
তো এই জিনিসটা বিস্তৃতি x এর কোন মানের জন্য বৈধ? আচ্ছা, এটা একটু বেশি কঠিন হয়ে গেল, আমরা একটু সহজটা দিয়ে শুরু করি। ধরো না তোমাকে এটা দিছে, প্রশ্ন এটাই যে বৈধ হওয়ার শর্ত কি। জাস্ট সত্যটাই বের করতে বলছে, বৈধ হওয়ার সত্যটা বের করো। ঠিক আছে, তো প্রথম কথা হলো যে প্রথম পদটা তো ওয়ান হতে হবে, এটা স্বাভাবিক, যেই হবে। তো এইটাকে আসলে এই ফরম্যাটে নিয়ে যাইতে হবে, এই ফরম্যাটে নিয়ে যেতে হবে এই জিনিসটাকে, যেটা দেওয়া থাকবে তোমাকে ওইটা ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে। কারণ ওই ফরম্যাটে নিতে গেলে কি করতে পারি, 2 + x - 3 লিখতাম, টুটা ভিতর থেকে কমন নাও, টুটা যদি কমন নাও তাহলে এটা আসবে 1 + x/2, এই পুরোটার উপরে -3। ঠিক আছে, কারণ ওই যে এখানে ওয়ান লাগবে আমার আর কি। তো সামনে তাহলে এটা যদি করে দিই তাহলে এটা আসবে 1/2³ করে করলেন, 1 + x/2। শর্তটা কি, যে আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে যে প্রথম পদটা ওয়ান আছে, ভালো হয়েছে, ঠিক আছে হলো। শর্ত মূলত এইটাই বের করতে হবে আর কি, এই জিনিসটা থেকে সত্যটা আসবে। ঠিক আছে, তো সত্যটা কি হবে, এই যে আমাদের বলতে হবে যে মডুলাস অফ x/2 ইজ লেস দেন কি হতে হবে, ওয়ান হতে হবে, এটাই সত্য, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন এটাকে আরো সুন্দরভাবে লেখা যায়, দেখো তোমার কি এটা মনে আছে যে এই যে আমি যদি মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান লিখি, এটা আসলে -x থেকে, সরি আমি কি লিখছি, এটা আসলে -1 থেকে x1 পর্যন্ত, এটাই মিন করে। বহুপদীতে পড়ছিলাম আর কি এটা, তাই না? অসীম আহ, অসমতার ক্ষেত্রে এরকম হয়, মডুলাস অফ এক্স এর ভ্যালু -1 হলে -1 থেকে ভ্যালুটা ওয়ানের মধ্যে থাকবে। তো এটাও তাই, তাহলে এটাকে যদি ওভাবে লেখো তাহলে এটাকে আরো করা যায়, ছোট করা যায়। তবে এটা আমরা লিখতে পারি -1 থেকে x/2 ওয়ান হবে। তাহলে এক্স এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে 2 দিয়ে গুণ করে দাও, -2x/2। তাহলে এটা আসলে তুমি আলটিমেট অ্যান্সার বলতে পারো যে তোমার এই যে বিস্তৃতিটা যদি আমার বৈধ হইতে হয় তাহলে এক্স এর কি ভ্যালু বসাইতে হবে, এক্স এর ভ্যালু -2 থেকে 2 এর মধ্যে মানটা বসাইতে হবে, তাহলে এটা যদি আমি বিস্তৃতি করি তাহলে বৈধ হবে, তাহলে ভুল হবে। বুঝছো? তাহলে এখন আমরা বইয়ের অঙ্কটা করি। এত এর বিস্তৃতি এক্স এর কোন মানের জন্য বৈধ হবে, এটা করতে পারো, একটু করার ট্রাই করো তো, কি হবে এক্স এর ভ্যালুটা, কত থেকে কত হবে, ট্রাই করো, তুমি ট্রাই করো, আমি করতেছি। তিনটা কমন নিবা, তাহলে এখানে সত্যটা দিতে হবে মডুলাস অফ -2/3, এটা কি হবে, লেস দেন ওয়ান হবে। ঠিক আছে না? ঠিক লিখলাম তো নাকি? থ্রিটা যদি কমন নেই তাহলে 2/3 আসতেছে, তাহলে মডুলাস অফ যেটা এটা, হ্যাঁ। তাহলে এখান থেকে যদি আরো এটাকে ইয়া করো তাহলে এটা -1 থেকে, মডুলাস অফ 2/x, বা যেহেতু মডুলাস মানটা নিছি এটা, তাহলে এটা হচ্ছে তুমি আহ একই মান আসবে আসলে, এখানে যদি -2/3ও দিই
এক্স এখানে 1 হবে। তুমি একটা কাজ করতে পারো, মানে এক্সটা খালি রাখলে তুমি কি করতে পারো, মাইনাস 3/2 দিয়ে গুণ করে দাও, এটা আসবে আর কি, বা 3/2 এক্স মাইনাস 3/2, এটা অ্যান্সার আর কি। তোমার কি এটা আসছে? আচ্ছা সরি, তাহলে এইটা হচ্ছে এভাবে করা লাগবে, তো পারবা তো কোথায়? হুম, ঠিক আছে। তাহলে এরকম টাইপের অঙ্ক হলে এইভাবে করতে হবে। তো আমাদের এখানে বোধহয় আর নাই এরকম। এখানে কি ছিল দেখি। আচ্ছা এখানে ওইটা নাই। ওকে, একটা অঙ্ক করবা এবার। এটা করবা মডুলাস অফ এক্স গ্রেটার দেন 1 হলে, আচ্ছা এটা আমরা আসলে আগে একটা বিস্তৃতি করে আসি, তারপরে এটা করতেছি। বইয়ের অঙ্কটা করি আগে। বই কোথায় গেল? এই যে এটা। তো চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে এটা। চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। এই জিনিসটা এটা কিভাবে করবা বলো দি, চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি। এটাকে আগে বানাইতে হবে তোমাকে। কিভাবে বানাইতে হবে? এক্স নিচে থেকে এ স্কোয়ারটা কমানো, তাহলে 1 - x² বাই a² আসবে। তারপর রুট করে দাও, তাহলে এটা আসবে x/a, আর এটাকে আমি একবারে লিখলাম 1 - x² a², এখানে -1/2 চলে আসবে। ঠিক আছে, রুটটা ছিল উপরে নিয়ে গেলে -1/2 আসবে পাওয়ারটা আর কি। এরপরে বাকিটা তুমি পারবা, x/a থাকবে, আর বাকি এখানে বিস্তার করতে হবে তোমাকে 1, তারপর কি -1/2 আছে, তার মানে তোমার ওই সূত্রটা প্রয়োগ করতে হবে, 1 + nx + n × n - 1/2 এই সূত্রটা ইউজ করতে হবে। তো আমি করি 1 + nx, যেটা -1/2 ইন্টু এক্স এর ভ্যালু এখানে কত, -x² বাই a², তারপর প্লাস -1/2 -1/2 - 1/2 ইন্টু -x²a², এটার উপর আবার স্কোয়ার। ঠিক আছে, x² আসলে তিনটা পদ পর্যন্ত যাইতে হবে আর কি। তো এইগুলো কিন্তু ক্যালকুলেটরে করবা, এই যে মান টান গুলো, এগুলো কিন্তু ক্যালকুলেটর আছে তোমার কাছে, ক্যালকুলেটরে বের করবা কিউব, আর এটা যাবে কত পর্যন্ত, অসীম পর্যন্ত, x/a 1। আমি কি বললাম? আমি শুরুতে তো ওইটাই বলে আসলাম তোমাকে, যে এটার কোনো ভ্যালিডিটি নাই। -1/2 C2 -1/2 C1 দিলে তুমি ক্যালকুলেটর তোমাকে ম্যাথ এরর দেখাবে। কেন দেখাবে? কারণ এনসিআর মানে হলো এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসের বাছাই করা। ½ C2 তুমি যখন বলতেছো তখন তুমি কি বলতেছো বলো দি, হাফ সংখ্যক জিনিস থেকে দুইটা জিনিস বাছাই করা, এটা কি আদৌ সম্ভব? সো এটা ম্যাথমেটিক্যালি রং। সির এভাবে, না না না, তো ওভার স্মার্ট হলে হবে না, তোমার ক্যালকুলেটর তোমার চেয়ে বেশি জানে। আচ্ছা, তাহলে এটা এইভাবে করতে হবে। এখন কথা হলো কি, যে এটা খুবই লেন্দি জিনিস, এই জন্য আমরা কয়েকটা জিনিস হলো মুখস্থ রাখবো। কি জিনিস মুখস্থ রাখবো? যে তোমার যদি বিস্তৃতি করার সময় এই যে টা, যে পাওয়ারটা, সেটা যদি হাফ হয় কিংবা -1/2 হয়, তাহলে এই যে প্রথম পদ, এই যে সবগুলা কি কি আসবে ওগুলো মনে রাখো। ঠিক আছে, তা সবগুলা বলতে কি এইগুলা কথা বলতেছি। হয়ে গেল, কিভাবে লিখবো? এইগুলো তো প্রত্যেকবারই সেম আসবে না, এগুলোর জন্য সবসময় ধরে নাও পাওয়ার যখন হাফ আসবে, তখন তো এইগুলো তো ওইগুলাই আসবে। ঠিক আছে, আহ, এই যে এগুলা, এগুলো তো ফিক্স জিনিস। তোমার যদি পাওয়ার -1/2 হয় কিংবা পাওয়ার হাফ হয়,
সবসময় তো এইগুলাই আসবে। এখন আমাদের বইয়ে বা তো ম্যাথ করতে গিয়েও দেখবা যে হাফ আর মাইনাস হাফ বারবার আসতেছে। তো বেটার হয় না যে এই জিনিসগুলো মানগুলো মুখস্থ করে নি, তাই না? যে ও- এই প্রথমটা হবে ওয়ান, তারপরটা হবে মাইনাস হাফ, তারপরে এটা যেটা ভ্যালু আসবে ওটা মুখস্থ রাখবো, তারপরে এটা যেটা ভ্যালু আসবে ওটা মুখস্থ রাখবো, তাই না? তো এটা আমরা করবো এখন। তো এখন তুমি যদি করো তাহলে এটা এরকম আসবে, হাফ, এই যে মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এটা যদি মান বের করতা মাইনাস হাফ এর জন্য, এটা মাইনাস 3/8, ঠিক আছে? তাহলে এটা আসবে -3/8 এক্স স্কোয়ার এ স্কোয়ার, মানে এইটুকুর মান আসতো 3/8। আর এটা এইটুকুর মান আসবে হলো -5/16। তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা -5/16 হলে প্লাস হয়ে যাবে 5/16 এক্স স্কোয়ার এ স্কোয়ার। ও, আমি একটু ভুল করতেছিলাম, এখানে করলে এটা 4 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 6, এটাও হয়ে যাবে 6। এই, এটা হচ্ছে তোমার বিস্তৃতি। এখন যেটা বলতেছিলাম আর কি, এটা তোমার হচ্ছে ইয়াটা বিস্তৃতি করতে হবে, পাওয়ার আছে হাফ। তো এটার জন্য যেই সহগগুলো আসবে কিউব পর্যন্ত সেগুলো মুখস্থ রাখতে হবে। এটা আসবে ওয়ান একটা, আর একটা আসবে হাফ, একটা আসবে -1/8, আর একটা আসবে 1/16। মানে বুঝছো তো নাকি জিনিসটা কি বলতে যাচ্ছি? ওয়ান, এটার জন্য আসবে হলো -1/2, 3/8 -5/16। মানে এটা হবে এক্স, এক্স স্কোয়ার এক্স কিউব, এক্স স্কোয়ার এক্স কিউবের সহগ। এই সহগগুলো তুমি মুখস্থ করতেছো আর কি, তাইলে তোমার একটু একটু সময় বাঁচে যাবে, এইটুকুই। এটাই লাভ, আর অন্য কোনো লাভ নেই। তো তাইলে তো হয়ে গেল, পারবা তো বাকি। এখন দেখি অঙ্ক টঙ্ক করি আরো। 3 নম্বরের অঙ্কগুলো করতেছি। ও হ্যাঁ হ্যাঁ, একটা অঙ্ক করতে দিতে চাইলাম, এইটা অঙ্ক করো। বলে তোমাকে বের করতে বলছে 1 - x⁻⁻1 এর বিস্তৃতি। করে দিই। এখন তুমি বলবো এটা তো সূত্রটাই, তাই না? 1 - x⁻⁻1 করলেই তো হয়ে যাচ্ছে। সূত্রটা কি ছিল? 1 + x + x² + x³ এটাই ছিল, কিন্তু কিন্তু এটা করে এলে ভুল আসবে। কারণ দেখো তোমাকে এখানে ওরা একটা শর্ত দিয়ে দিছে, সত্যটা হলো এই জিনিসটা, মডুলাস অফ এক্স এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান। মডুলাস অফ এক্স এর ভ্যালু যদি গ্রেটার দেন ওয়ান হয়, তাহলে এটা যখন তুমি বিস্তৃতি করবে এটা ভুল হয়ে যাবে না? কারণ আমরা তো একটু আগে ওটা বৈধতা বললাম যে আমি যখন নেগেটিভ পাওয়ারের ক্ষেত্রে এটা করব তখন আমার কি হতে হবে, ওয়ান এর পরে যে জিনিসটা থাকবে ওটা মডুলাসের মানটা লেস দেন ওয়ান হতে হবে, কিন্তু এখানে মডুলাসের মান তো ওয়ান আছে, তাহলে এটা বিস্তৃতি কেমনে করবো? ঠিক আছে না? বুঝছো? তাহলে সমস্যাটা কি আগে বুঝছো, এরপর আমরা অঙ্ক করবো। হুম। তো সমস্যা নাই, আমরা মডুলাস অফ এক্স এর ভ্যালু ওয়ান, গ্রেটার দেন ওয়ান, ঠিক আছে, মডুলাস অফ এক্স এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান। কিন্তু এটা যদি উল্টাই দিই 1/মডুলাস অফ এক্স, তাহলে কিন্তু এই চিহ্নটা উল্টে যাবে। তো 1/মডুলাস অফ এক্স এই জিনিসটা হলো মাইনাস লেস দেন ওয়ান। তো আমরা কোনোভাবে যদি এই এক্স এর জায়গায় এখানে এই জিনিসটা নিয়ে আসি, তাহলেই তো কাজ শেষ। আমরা তাই করব, আমরা এখান থেকে একটা এক্স কমন নিব, এই ভিতর থেকে কমন নিলে এটা আসবে কি, এক্সটা যদি কমন নিই এটা আসবে 1/x - 1, এটার উপর পাওয়ার মাইনাস। তখন এটাকে আমরা 1/x লিখতে পারি, সামনেরটাকে, আর এটাকে লিখতে পারি কি, যে আচ্ছা আমি -x কমন নিলে বেশি ভালো হতো, তাহলে এই ভেজালটা সমস্যা হতো না। -x কমন, -x কমন নিলে প্রথমে ওয়ান, তারপরে -1/x, তাহলে আচ্ছা -x এর উপর -1, 1 এর উপর -1। তো এইটা কি আসবে, এটা 1/,
মাইনাস এক্স, তাই না? এই যে উল্টে যাবে, টু দি পাওয়ার, এটা মানে কি 1/a না? আর সামনে এই জিনিসটা এখন বিস্তার তো করতে পারবো আমরা, এটা তো ভ্যালিড, কারণ এই যে এটার মান তো আমাদের দেয়া আছে less than 1। এখন আমি যদি বিস্তার করি, এখন আমার ভুল হবে না। এইবার যদি বিস্তার করি, তো এবার বিস্তার করব এটা, কিভাবে বিস্তার করব? পাওয়ার কত আছে? -1। তো -1 থাকলে কি হবে? সবগুলো সহগ হবে 1, আর যেহেতু নেগেটিভ আছে সব হয়ে যাবে পজিটিভ। তাহলে এটা হবে 1 প্লাস এক্স এর জায়গায় এখানে আছে 1/x, তাহলে 1/x প্লাস এক্স স্কোয়ার মানে 1/x স্কোয়ার প্লাস এক্স কিউব মানে 1/x কিউব, করে করে এটা অসীম পর্যন্ত যাবে। তাহলে এটার অ্যান্সার হবে এটা। ঠিক আছে, এরকম। তাহলে সিমিলার একটা ম্যাথ হচ্ছে এটা ম্যাথই। সেমটা, কিন্তু এইবার যেটা দেওয়া আছে এটা হচ্ছে √ওভার, এটার বিস্তার করা হয়। এটা তুমি বাসায় SW করবে। চলো তিনের গুলো দেখি। তিনের এ দেখো। আচ্ছা, এখন এই তিনের গুলোর ক্ষেত্রে তোমাকে আর বৈধতা অবৈধতা দেখতে হবে না, কারণ এগুলো ওভাবেই সাজানো আছে, সবগুলো যাতে বৈধ হয়, জাস্ট বিস্তৃতি করতে হবে। তো প্রথমটা দেখি, 1 - x/8 টু দি পাওয়ার হাফ এর বিস্তৃতি করতে হবে এক্স এর ঊর্ধ্বক্রমিক ধারায়। ঊর্ধ্বক্রমিক ধারা মানে এক্স এর মান শুরুতে, এক্স এর যে ঘাতগুলো থাকবে ওগুলো শুরুতে 1 2 3 মানে যেভাবে করতেছে ওটাই আসলে, এটা তুমি ইগনোর করো। চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে, তার মানে কি পর্যন্ত বিস্তৃতি করা লাগবে? তারপর বিস্তৃতি করার পর দেখাইতে হবে এই যে নিচের একটা কিছু একটা দেখা যাচ্ছে, এইটা আসবে। ঠিক আছে, করি। কাজটা একটু বেশি জায়গা খাই না, কাজ করি। আচ্ছা, প্রথম পার্টটা তো তুমি পারবা। প্রথম পার্টটা কি? 1 - x/8 টু দি পাওয়ার হাফ এর বিস্তৃতি করতে হবে। তো হাফ থাকলে পাওয়ার গুলো আমরা মুখস্থ করছিলাম, যে পাওয়ার গুলো যদি হাফ হয় তাহলে পাওয়ার গুলো কি কি হবে? 1/2, এখনো মুখস্থ হয়নি, হবে। তো প্রথমে হচ্ছে 1, তারপরে সহগটা, এটার সহগটা হবে হাফ, তারপর এক্স, এক্স হচ্ছে -x/8। ঠিক আছে, তারপরে যে সহগটা সেটা হচ্ছে -1/8, মুখস্থ বসাচ্ছি। আর এখানে এরপর হবে স্কোয়ার, -x/8 স্কোয়ার। এরপরে সহগটা আছে আমাদের 1/16, এখানে হবে -x/8 কিউব। ঠিক আছে, এরপর প্লাস দিয়ে কোথায় 1/4 রে? কোথায় 2 এর পর? না তো, এই যে হাফের ক্ষেত্রে আমরা দেখলাম কি, হাফ থাকলে 1/2 -1/8 1/16। তো এইটা ঠিক আছে, বুঝলা? এখন এইটা কিন্তু তুমি কিন্তু যখন করবা মানে পরীক্ষার খাতায়, তখন কিন্তু তুমি আগে ওই বিস্ফোটের জিনিসটা লিখবা, 1 + nx + n × n - 1 হ্যান ত্যান, মানে দেখানোর জন্য আর কি, যে হ্যাঁ দেখাইছি, আমি জানি, আমি এই সূত্রতে করছি। তারপর পরের লাইনে তুমি এটা মুখস্থ বসাই দিবা। ঠিক আছে, আর নাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে, তোমার যদি সময় থাকে ক্যালকুলেটর চাপে তুমি এটা মানটা বের করো, করলে হলো, অ্যাজ ইউর উইশ। আচ্ছা, তাহলে 1 আসলো, তারপরে এখানে কি আসবে? 16 নাকি? 8 × 16। আর এটা কত আসবে? আহ এটা করলে তো এখানে একটা মাইনাস চলে আসবে। আর এখানে হচ্ছে 8 আসছে 64, 64 × 8, 64 × 8 করলে কত হয়?
512 আর এটা 8 কিউব ইন্টু 16। এটা আসলো আমাদের প্রথম অঙ্কটা শেষ, চতুর্থ পর্যন্ত বিস্তার করা মানে এই অঙ্ক করা শেষ। দ্বিতীয়টা মিলাইতে হবে। দ্বিতীয়টা আমরা কিভাবে মেলাবো? দ্বিতীয়টা মিলানোর জন্য এই যে লাস্টে যে ধারাটা, লাস্টের যে লাইনটা আছে, এখানে এক্স এর কিছু একটা ভ্যালু বসাইলে এই জিনিসটা মিলে যাবে। নিচেরটা কত বসাবো তাইলে? মানে এখানে কিভাবে আছে জিনিসটা, এখানে হচ্ছে এই যে এইটা হচ্ছে এই জিনিসটার ভ্যালু, এক্স এর কোন একটা মান বসে এই পাশে √3/2 আনতে হবে। আর এখানে প্রথমটা 1, এই যে 1, তারপরে এই যে 1/8, এটা হচ্ছে 1/8, এই জিনিসটা হচ্ছে এটা, এটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, মানে এক্স এর কোন একটা মান বসাইলে এই জিনিসগুলো যাতে আসে এমন ভাবে বসাইতে হবে। তো কত বসাইলে মিলবে বলো দি? এক্স এর ভ্যালু কত বসালে, হ্যাঁ, কত বসালে মিলতে পারে? 2 বসালে, 2 বসাই। এক্স এর ভ্যালু যদি 2 বসাও তাহলে দেখো এখানে 2 বসাও, 1 মাইনাস 2/8 মানে কত, 1/4, 1 মাইনাস 1/4 হচ্ছে 3/4, তারপর রুট করলে √3/2, তাহলে এই পাশে √3/2 চলে আসতেছে। আর এই পাশে এটা অটোমেটিকলি মিলে যাবে, ওটা লিখে দিবা। হ্যাঁ, এটাই মিলে গেছে। এই আর কি। তা এখন এইটা বুঝবা কিভাবে, কি বসালে এটা মিলবে? একটু তুমি যদি তাকাও তাহলে বুঝতে পারবা, বুঝছো? একটু তুমি যদি মিলাও, যে তুমি বুঝতেছো যে এটা 1/8টা হবে এটার সমান, এখানে তুমি বুঝতে পারো যে এখানে আসলে কত বসালে এক্স এর ভ্যালু কত বসালে এখানে 1/8 আসবে, 2, তাই না? এরকম করে মিলাই যে কোনো একটা পদের সাথে এটা মিলাবা, মিলাই এক্স এর মানটা তুমি ইন্টেনশনালি বের করবা। ঠিক আছে, তো এরকম কয়েকটা অঙ্ক হচ্ছে, এখানে একটাই আছে, এই যে এফ নম্বর অঙ্কটা ওরকম। এখানে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, এই যে দেখো পাওয়ার কিন্তু হাবি আছে, তাই না? দেখছো? তাহলে এখানে নতুন করে কি এটা করে দেওয়া লাগবে, যে পাওয়ার কিন্তু হাবি আছে, এরপর কিছু একটা ধারা আসবে, ওখানে এক্স এর কিছু একটা ভ্যালু বসাইতে হবে, তাহলে এই জিনিসটা তোমার মিলে যাবে। তো অঙ্ক দেখতে কঠিন লাগলে অঙ্কগুলো কিন্তু সহজ সহজ। হ্যাঁ, তাহলে পারবা কোথায়, আমরা একটু এখান থেকে আসি। তাহলে 3-এর এ করছি, বি পারবা না? বি, দেখো এটা কি করতে হবে, এটাকে জাস্ট একটু উঠাই দিতে হবে। হ্যাঁ, একটা তো করে দিলাম, এটা জাস্ট উঠাই দিতে হবে, রাইট। ব্যাস, বাকিটা পারবা। এখানে কিন্তু মাইনাস হাফ আছে, মাইনাস হাফ থাকলে ওই পাওয়ার গুলো সবগুলো মুখস্থ রাখতে বললাম, ওইগুলো দিয়ে বসিয়ে দিবা, হয়ে গেল 1 প্লাস বাকিটা একটাই। তারপর সি, এটাও পারার মতো। এখন এখানে আবার কোনো সূত্র তুমি কিন্তু বসাইতে পারবে না, ঠিক আছে? এখানে সূত্র বসানোর কোনো সুযোগ নাই, কারণ এখানে হচ্ছে তোমাকে এই সূত্রটা বসাতে হবে, 1 প্লাস এন এক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। এভাবে করে করে এই এন এর ভ্যালুটা এখানে 3/5 এভাবে বসাইতে হবে এবং ক্যালকুলেটরে এই মানগুলো বের করতে হবে। তো এটা কত পর্যন্ত যাইতে বলছে, এক্স কিউব পদ পর্যন্ত, তাহলে এক্স কিউব পর্যন্ত যাবা, পারবা তো? এখন হচ্ছে ডি নম্বরটা হয়তো পারবা না, বা ডি নম্বরটা একটু দেখাই দিতে হবে। ডি আর ই দুটো দেখা যাচ্ছে। তো ডি নম্বরটা যেভাবে করতে হবে, ডি নম্বরটাতে একটু এভাবে আছে। হ্যাঁ, এটা একদমই সোজা অঙ্ক, যদি এটা এইভাবে দ্বিপদ আকারে না থাকে, ত্রিপদ আছে 3টা পদ, দ্বিপদী হলে হয়ে গেল, তো আমাদের সূত্রের মধ্যে পড়তেছে, হাফ থাকলে কোনো ব্যাপারই না। এখন এটাকে আমাদেরকে বানাইতে হবে আর কি একটু। তো আমরা এটা সূত্র ইউজ করবো, এ করবা, সমস্যা নেই, করতে পারো, অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কখনো বড় হবে তখন প্যারা হয়ে যাবে না, তখন তখন তুমি দেখবা তুমি যদি বিস্তার বিস্তৃতি করতে থাকো
তখন এক্স স্কোয়ার মাইনাস এক্স এর উপর পাওয়ারটা দেখবা যে বড় চলে আসতেছে, স্কোয়ার কিউব, হ্যাঁ তখন করতে পারো, ওটা একটা ওয়ে হতে পারে। তো আমরা এটা এইভাবে করবো না, আমরা করতে চাচ্ছি কি, আমরা এটা করবো, দেখো 1 + x দিয়ে এটাকে গুণ দেব, আর নিচে 1 + x দিয়ে ভাগ দেব, কারণ এটা যেহেতু আমরা এক্সট্রা কাজ করছি। কেন এইভাবে করাতে সুবিধা হলো, এখানে সূত্র পড়ে যাচ্ছে, a + b a² - ab + b², a + b a² - ab + b², কার সূত্র, কার সূত্র বলো? হোল কিউব, হোল কিউব, হোল কিউবের শিওর? a³ + b³ a + b, এটা হচ্ছে তোমার a³ + b³, হ্যাঁ এটা হচ্ছে a³ + b³ এর সূত্রটা তো। আমরা যদি এটা বসাই তাহলে তোমার হচ্ছে এটা আসবে তোমার a³ + b³ এর সূত্রে পড়তেছে, তাই না? এটাই তো পড়ে বলে, হ্যাঁ এটাই পড়ে। তো এইটা তাহলে কি হবে, 1 + x³ 1 + x⁴ তো এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লেখা যায় না, 1 + x এর উপর -½ আর এটা হচ্ছে 1 + x³ এর উপর ½ এইটা হলো আমাদের শর্ট, মানে ছোট করলাম জিনিসটাকে। এবার আমরা করব বিস্তার, দুইটারই বিস্তার করতে পারি। 1 + x⁴ থাকলে কি হবে, 1 + x³ থাকলে কি হবে, এখন এই দুইটার বিস্তৃতি করব, ঠিক আছে, করি। কি করছে, x³ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, তো x³ পর্যন্ত করব কিন্তু, হ্যাঁ তাহলে করি। তাহলে প্রথমটা হবে 1, 1 + x⁴ তাহলে -½ থাকলে সহগগুলো কি কি, -½ থাকলে প্রথমে সহগটা হচ্ছে +½ তারপরে x, তারপর একটা সহগটা হচ্ছে -1/8। আচ্ছা, আমার কি এখানে ঠিক লিখছি না ভুল আছে কোথাও, ঠিক আছে দেখো তো ঠিক আছে কিনা। 1 + x⁴ আর 1 + x, ঠিকই লিখছি বলতে তাই না? ঠিক আছে। তাহলে হচ্ছে এইটা করি আগে, এই যে মাইনাস একটা থাকলে কি হবে, তো প্রথমটা হবে সম্ভবত হাফই, প্রথমটা বোধহয়, না প্রথমটা হচ্ছে -½ সহগটা ছিল -½ ইন্টু এক্স, তারপরটা হচ্ছে +3/8 ইন্টু x², তারপরটা হচ্ছে -5/16 কি পর্যন্ত করছে, আর কি পর্যন্ত করলাম আমি, এটা গেল ইন্টু এই পাশেরটা 1 + x³, তারপরে -1/8, এটা হয়ে যাবে x6, তারপরে হলো +1/16, এটা হয়ে যাবে x, আর 3 × 9 না, হুম 3 × 9, এই গেল, এটা অসীম পর্যন্ত যাবে, এটা অসীম পর্যন্ত যাবে। এখন আমাদের কি বলছে বলো দি, x³ পদ পর্যন্ত নির্ণয় করতে হবে। তো এখন তো এই দুইটা জিনিস গুণ আকারে আছে, তো এখন আমাদের কিন্তু লাগবে শুধু x³ পর্যন্ত, কিভাবে করবো এই জিনিসটা বলতে পারবা? আমরা যেভাবে করব, আমরা বাম পাশে প্রথম 1 দিয়ে ডান পাশে সবগুলো গুণ করব, গুণ করে x³ যে পদটা পাবো ওইটা আমরা লিখবো আগে, মানে x³ পর্যন্ত পর্যন্ত যে পদগুলো থাকবে ওগুলো আগে লিখবো, তারপরে ½ x দিয়ে গুণ করব, তারপরে এটা দিয়ে গুণ করব, তারপরে এটা দিয়ে গুণ করব। আমরা হচ্ছে x³ পর্যন্ত যাদের যাদের আছে শুধু তাদেরটাই লিখবো আর কি, বুঝতে পারছি? তাহলে আইডিয়াটা হচ্ছে এরকম।
সব নির্ণয় করা। হ্যাঁ, ওটা করতাম, কিন্তু আমাদের যে বলছে যে এক্স কিউব পর্যন্ত যতগুলো পথ আছে সব বের করতে হবে, এই জন্য আমাকে সব বের করতে হবে। তুমি যেটা বলছো সেটা করা যায়, মানে শুধু এক্স কিউবের গুলো যদি না, কিন্তু আমাদের কি প্রশ্নটা ওটা বলেনি, আমাদের প্রশ্ন কি বলছে দেখো তো, এক্স কিউব পর্যন্ত যতগুলো পদ থাকবে তার মানে ওয়ান নিতে হবে, এক্স স্কোয়ার থাকলে সেটাও নিতে হবে, বুঝছো জিনিসটা, এক্স থাকলে সেটাও নিতে হবে, মানে এক্স কিউব পর্যন্ত যে গেলে যতগুলো পদ পাওয়া যাবে, বুঝতে পারছি। অর্থাৎ এটা কিভাবে করতাম, ধরুন ম্যানুয়ালি যদি করতাম তাহলে কিভাবে করতাম, প্রথমে ওয়ান দিয়ে সবগুলারে গুণ দিতাম, তারপর এটা দিয়ে সবগুলারে গুণ দিতাম, তারপর এটা দিয়ে, তারপর এটা দিয়ে, তারপর এটা দিয়ে, তাই না, এরকম করে জিনিসটা আসতো। তো প্রথমে তাহলে ওয়ান দিয়ে গুণ করো, ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান হবে, যে ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান। তারপরে কি হবে, হাফ এক্স কিউব, এটা হবে, ঠিক আছে। এরপর এটা কি নিব, -1/8 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 6, এটা কিন্তু না, না লাগবে না, বুঝতে পারছি কি, মানে এখানে প্লাস ডট ডট ডট। এরপর তুমি মাইনাস হাফ এক্স দিয়ে গুণ করবা, মাইনাস হাফ এক্স দিয়ে গুণ করলে মাইনাস হাফ এক্স থাকবে, থাকুক। তারপর এরপরে তুমি যখন কিউব দিয়ে গুণ করবা তখন তো এক্স টু দি পাওয়ার 4 চলে আসতেছে, ওটা কি লাগবে আমাদের, লাগবে না, ওটা বাদ। তারপরে ধরো না, এরপর কি, এরপরে আমি বাকি পদগুলো আর কি লিখতেছি, ধরো এইভাবে 3/8 এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, তাহলে এটা আমরা লিখবো, তারপরটা আর নেওয়ার দরকার নেই কারণ 5 চলে আসবে। তারপর -5/16, -5/16 এক্স কিউব নেওয়া যাবে, তারপরে আর নেওয়ার দরকার নেই। এই তো শেষ, এগুলাই আসবে আসলে। তাহলে আমরা প্রথমে ওয়ানটা লিখবো, তারপরে এক্স যেটা আছে এটা লিখবো মাইনাস হাফ এক্স, তারপর স্কোয়ারটা লিখবো 3/8 এক্স স্কোয়ার, আর এই যে কিউবারটা যেটা আছে ওটা লিখে ফেলো। কিউবারটা কি হবে, কিউবারটা দুইটা জিনিস, দুইটা পদ আছে, একটা হাফ আর একটা সামনে এটা, তাহলে আমি এটাকে একসাথে যদি লিখি তাহলে এইভাবে লেখা যায়, হাফ -5/16 এক্স কিউব, এই। তারপর এটা মানটা বসাবো, হাফ -5/16 কত হবে বলো দি, কত হয়, 16, 16 থেকে 5 গেলে 11 হবে, হ্যাঁ, 3/8, আচ্ছা, হতে পারে। তাহলে এইটাই আমাদের অ্যান্সার, তাহলে বুঝছো এই লাইন থেকে এই লাইনে আসাটা, বুঝছো। ওকে, ঠিক আছে, এভাবে করবে কিন্তু, যেমন ই নম্বরটাও কিন্তু তাই, এক্স টু দি পাওয়ার 4 যুক্ত পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, তার মানে এক্স টু দি পাওয়ার 4 এর নিচে পর্যন্ত যতগুলো আছে সব নিতে হবে, কিউব, স্কোয়ার, হ্যান ত্যান এগুলো। আর জিনিসটা কি, প্রথমটার সাথে এগুলো এগুলো গুণ করে করে যেগুলো মিলবে শুধু ওইগুলাই নিবা। আচ্ছা, তাহলে এখন এই ই নম্বরটার মানে, মানে কিভাবে ছোট করবা জিনিসটা ওটা আমি দেখাই দিই, বাকিটা তুমি করে বাসায়। হ্যাঁ, কারেক্ট, এটাই করবা। তবে এটা করলে না একটু লেন্দি হবে, আমরা এইভাবে করবো না, ঠিক আছে, এভাবে করা যাবে, কিন্তু আরো সহজ করা যায় জিনিসটা কিভাবে, তুমি ধরো না এই কাজটা করলা, কি করলা, 1 + x আর নিচে কি আছে, √1 - x আছে না, তুমি √1 + x দিয়ে উপরে লব আর হরকে গুণ করো, মানে, হ্যাঁ, তাহলে কি হবে, উপরে 1 + x থাকবে আর নিচে আসবে √1 - x², এটা কি বুঝছো, লব আর হরকে √1 - x দ্বারা গুণ করছে। তো এখন এই জিনিসটা কিন্তু এটা হয়ে গেল 1 + x, 1 - x² মাইনাস হাফ। এখন দেখো, আগে তুমি যেটা বললা ওখানে দুইটা জিনিসের বিস্তৃতি করতে হচ্ছে, এখন এখানে কিন্তু একটা করতে, জিনিসটা সেমই, এখন শুধু এই জিনিসটা বিস্তৃতি করলেই কাজ শেষ কিন্তু, ঠিক আছে, আমরা এটা করব এইভাবে, বাকি করতে পারবা। আচ্ছা, তাহলে এর নম্বরটা বললাম তোমাকে, 2 নম্বরটা দেখো, 3 নম্বরটা আবার তোমাকে আগে বৈধতা প্রমাণ করতে বলছে, তারপর চতুর্ঘাত পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, পারবা আশা করি, কারণ ওই যে হাফ আছে, তাহলে এটাকে উল্টাই দিলে 8 - 3x⁻² এর জন্য বিস্তৃতিটা করবা আর কি। আর হাফের ক্ষেত্রে সবগুলা কি হবে ওগুলো বললাম, লিখে দেওয়া আছে, জাস্ট খালি বৈধতাটা যে কি হবে ওটা আমাকে বের করতে হবে। তো ওইটা বের করতে পারবা, এটা বৈধ হওয়ার সত্যটা বের করতে পারবা।
প্রথমে আগে এটাকে ফরম্যাটে আনতে হবে। হুম, তাই এটা আসলো? উল্টায় চিহ্ন উল্টাও নেই? চিহ্ন উল্টাইতে হবে। এটা আসে না? আমার তো এটা আসতেছে বোধহয়। না আমি ভুল করলাম। আমি বোধহয় ভুল করছি। হ্যাঁ। এখানে তো আচ্ছা আমার ভুল গেছে। তো এটা হবে তোমার -3x8, ঠিক আছে? -1 ওই 1 মাইনাস মাইনাস দিয়ে গুণ করলে -3/8 8/3 3x তো x 8/3 এটা নাকি? এটাই। আচ্ছা, ওকে। তাহলে তো হইলই। h h নম্বরটা কিভাবে? x এর শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে এত এর বিস্তৃতিতে x⁴ এর সহগ নির্ণয় করতে বলছে। আচ্ছা এই যে x⁴ এর সহগ নির্ণয় করতে বলছে এটা কিন্তু আমাদের ওই যে গত দিনে আমরা যেই পদ্ধতিটা কাজে লাগাইছি ওটা করলে কিন্তু হবে এবার। তুমি যেটা বললা। কারণ এবার কিন্তু আমাদের সহগটা লাগে খালি। পুরা বিস্তৃতিটা করার দরকারই নেই। মানে পুরা বিস্তৃতিটা লেখার দরকার নেই। তো আগে তো বিস্তৃতি করতে হবে। হ্যাঁ? আগে বিস্তৃতি করা লাগবে। তারপর জাস্ট শুধু x⁴ যেখানে আসছে হ্যাঁ, x⁴ টা যেখানে পাবা না ওখানে তোমাকে ওই পর্যন্ত বিস্তৃতিটা করতে হবে। কারণ ওই যে সামনে পরবর্তী যে 3x এর সাথে যায় x টা গুণ হবে। ঠিক আছে? এতদূর পর্যন্ত বিস্তৃতিটা করতে হবে এই যে এই পরেরটাতে। তো এবার উম এটা আমরা আরেকটা সহজ উপায়ে করতে পারি। এটা করা যায় কোথায়? এটা যদি লং প্রসেস এ করো তাহলে হচ্ছে পুরো বিস্তৃতিটা করা লাগবে। নাকি আরো কোনো উপায় আছে কি? কি মনে হইতে পারে? কি কি করা যেতে পারে? x⁴ এর কোনটা? হুম, ঠিক আছে করি ওভাবে তাহলে। নাকি? করবো আমি। ঠিক আছে। তাহলে দেখি বাকি অঙ্কগুলো আমরা। আই নম্বরটা? এটাও ওই একই। প্রথম ৩ টি পদ নির্ণয় করা মানে প্রথমটার বিস্তৃতি করো, দ্বিতীয়টার বিস্তৃতি করো। তারপর ১ম ৩ টি পদ নির্ণয় করতে হবে। বড় হবে আরকি এটা একটু, এই জিনিসটা। ১ম ৩ টি পদ যদি নির্ণয় করতে যাও। তো এটা দেখিও একটু বাসায়। হ্যাঁ, গুণ করতে হবে। কি করব? আ হুম, কি আছে আমাদের এখানে 1 + 3x⁴ আর 1 - 2x⁻−1/3 এই বিস্তৃতিতে প্রথম ৩ টি পদ নির্ণয় করতে বলছে। তো আমি ধরুন 1 + 3x⁻½ এর বিস্তৃতি করলাম কিউব পর্যন্ত। আর 1 - 2x এরও বিস্তৃতি করলাম। তারপরে কি করব? গুণ করতে হবে। প্রথম ৩ টি পদ নির্ণয় করলে শুধু 1 দিয়ে গুণ করলেই তো হয়ে যাচ্ছে বোধহয় তাই না?
হুম, ওটাই 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 হবে মনে হচ্ছে। করে দেখিও হবে অ্যান্সারের সাথে মিললে কিনা। ঠিক আছে, আমি তো অ্যান্সার জানি না, তুমি করে দেখতে পারো। দেখিও করে দেখবে। 4 নম্বরের গুলা আমরা করি। 4 নম্বর সময় তো নেই। আচ্ছা, আচ্ছা, এখানে জাস্ট অল্প একটু কথা বলবো, বলে শেষ করে দিই। আমাদেরকে এরপরে যেই পার্টটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার হচ্ছে সাধারণ পদ। মানে আমরা সাধারণ পদ ইয়ার ক্ষেত্রে ওই যে এনসিআর এর ক্ষেত্রে টি আর প্লাস ওয়ান তম পদটা বের করলাম না সাধারণ পদের, এখানে ওটা বের করা যেতে পারে, এখানেও করা যেতে পারে। এটা কিভাবে করা যায়? সাধারণ পদ নির্ণয় বলতে কি, ধরে নাও 1 + x⁴ আমাদের এটা সূত্র। That's 1 + nx n × n−1/2 × x² n × n−1 n−2/3 করে করে এটা অসীম পর্যন্ত যাচ্ছে। মানে x⁴ পর্যন্ত যায় আর কি আমাদের সূত্র অনুযায়ী। তো আমরা অসীম পর্যন্ত নিলাম, আমরা ধরে নিচ্ছি nটা আসলে আমাদের আহ ইয়া ভগ্নাংশ অথবা নেগেটিভ নাম্বার। ওকে, তো এইটার ক্ষেত্রে আমরা সাধারণ পদটা বের করব। সাধারণ পদ বুঝছো? যে আমরা এইটার ক্ষেত্রে বের করছিলাম না, এনসিআর a⁴n−r x⁴r a+x⁴n এর বিস্তৃতিতে, এরকম করে এটার জন্য বের করব এই সূত্রের ক্ষেত্রে, যাতে করে আমাদের যে কোনো পদটা এই ফর্মেটে চলে আসে। তো কিভাবে বের করা যেতে পারে সাধারণ পদটা? এটার ক্ষেত্রে ওই সেম, এটার ক্ষেত্রে আমরা যেটা করব, সাধারণ পদটাকে r+1 তম পদ বলে চিনব। সাধারণ পদ কিংবা r+1 তম পদ হিসেবে চিনব। এটা একটু দেখলেই বোঝা যাবে জিনিসটা কিভাবে বের করা যায়। r+1 তম পদটা বের করতে যাচ্ছ, তাহলে নিশ্চয়ই এখানে একটা প্যাটার্ন থাকবে। কি প্যাটার্ন? তো এটা হচ্ছে আমাদের প্রথম পদ, ফার্স্ট পদ। এটা ফার্স্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। ঠিক আছে, তো যখন তুমি থার্ড পদে আসো, দেখো এক্স এর পাওয়ার এখানে কত, 2। ফোর্থ পদে এক্স এর পাওয়ার কিউব, সেকেন্ড পদে এক্স এর পাওয়ার 1, আর ফার্স্ট পদে এক্স এর পাওয়ার 0। তার মানে এক্স এর পাওয়ারটা কি হচ্ছে, এক কম। তাহলে r+1 তম পদে এক্স এর পাওয়ার কি হবে, x⁴r। ঠিক আছে, এই এবার এই ফরম্যাটে তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে নিচে এই যে ফ্যাক্টোরিয়ালটা কত হবে, একটা হচ্ছে এক্স এর উপরে যে পাওয়ারটা কত হবে, আর এখানে কত পর্যন্ত গুণ দিব। এই তিনটা জিনিস জানলে হয়ে গেল, যে কোনো পদের ক্ষেত্রে যে কোনো পদ আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এক্স এর পাওয়ারটা নিয়ে কাজ করা শেষ, যে r+1 তম পদের ক্ষেত্রে এক্স এর উপর পাওয়ার হবে x⁴r। ঠিক আছে, এটা নিয়ে তো সমস্যা নেই। এবার আসে ফ্যাক্টোরিয়ালটা। এক্স এর উপর যা পাওয়ার সেটাই ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 ফ্যাক্টোরিয়াল, মনে মনে 1 ফ্যাক্টোরিয়াল ধরো, মনে মনে 0 ফ্যাক্টোরিয়াল ধরো। 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1। তাহলে আমরা কি লিখতে পারি, নিচে কি হবে, কত দিয়ে ভাগ হবে, r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে যদি r+1 তম পদ হয়। ঠিক আছে না? এক্স, আর এরপর গুণ কতটুকু হবে। তো যখন 4, তখন গুণ হয়েছে কত পর্যন্ত, n × n−1 n−2। 4 না, আমরা এই পাওয়ার দিয়ে, এই আর দিয়ে পুরো জিনিসটাকে ব্যাখ্যা করবো। ঠিক আছে, যখন এখানে এক্স এর পাওয়ার 3, তখন এখানে গুণ হয়েছে এই 2 পর্যন্ত। যখন 2, তখন হয়েছে 1 পর্যন্ত। যখন এখানে 1, তখন গুণ হয়েছে n−0 ধরো, n ইন্টু কি রে, 0 ধরবো কি, মানে কি বলে, এখানে যদি 1, তাহলে
n হচ্ছে -0 পর্যন্ত গুণ করতে পারো। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখে দিতে পারি এভাবে n × n-1, n-2 এভাবে কতদূর যাব? এটা যাইতে হবে n × r এর 1 কম, তাই না? -r -1 এত। তাহলে এটা একবারে যদি লিখি তাহলে এটা হবে না? +1 বুঝছো কি এটা? মানে r এর চেয়ে 1 কম পর্যন্ত যাবে এখানে। 3 হলে যেহেতু 2 হইছে, যেহেতু r আছে, তাহলে r -1 পর্যন্ত যাবে। n × -r-1 তাহলে এটা যদি ব্র্যাকেটটা উঠাই দাও তাহলে n-r+1 এটা আসতেছে না? এটা আসতেছে। তাহলে এইটা এখন মুখস্থ রাখতে হবে, এটা সূত্র। এই কোনটা ধর, এটা দিই। কি দিচ্ছি একটু। এইটা মনে রাখবা যে r+1 তম এই সূত্রে r+1 তম পদটা কি? n × n-1 n-2 এটা কতদূর যাবে? এটা r এর 1 পর্যন্ত যাবে। নিচে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, উপরে x⁴ পর্যন্ত। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস দেখো, এটা হয়তো এখন কাজে লাগবে না। দেখো যখন 3 ফ্যাক্টোরিয়াল এখানে কিন্তু কয়টা পদ গুণ আকারে আছে দেখো তো, 1টা 2টা 3টা। 2 ফ্যাক্টোরিয়াল এখানে কয়টা গুণ আকারে আছে? 2টা। 1 ফ্যাক্টোরিয়াল এখানে কয়টা গুণ আকারে আছে? 1টা। সো এইখানে আসলে r ফ্যাক্টোরিয়াল আছে না? তাহলে এখানেও পদ গুণ আছে 8টা। 8 সংখ্যক পদ গুণ আছে। n × n-1 n-2 এরকম করে 8টা আছে। ঠিক আছে? 8 সংখ্যক আছে। এটা এখন কাজে লাগবে না, কিন্তু সামনের অঙ্কটাই কাজে লাগবে। ঠিক আছে? তাহলে এই হলো কাহিনী। এইটাকে আমরা বলতেছি সাধারণ পদ বা r+1 তম পদ এই সূত্রের ক্ষেত্রে। এবং এইটা যেহেতু টা যেহেতু এখানে n এর মান আমরা যেকোনো কিছু বসাইতে পারি, ফলে নেগেটিভের ক্ষেত্রেও এই সাধারণ পদের এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো এখন। বা ভগ্নাংশের ক্ষেত্রেও এটা ইউজ করা যাবে। কারণ n এর মান তো এখানে আমরা যেকোনোই নিতে পারতেছি। ঠিক আছে? তো এখন এটা কোথায় কাজে লাগবে? এটা হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে। তো এখন তুমি ধরে নাও তুমি ধরে নাও ষষ্ঠতম পদটা বের করতে যাচ্ছ। তাহলে r এর মান কত বসাবে বলো তো এই সূত্রে? 5। তার মানে এখানে r এর ভ্যালু 0, 1, 2, 3 বসিয়ে কি পাবা তুমি? কি কি পদ পাবা? 0 বসালে কি পাবা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আজকে এখানে রেখে দিচ্ছি এই সাধারণ পদ পর্যন্তই। তুমি হচ্ছে কি করবা? ওই যে 1 থেকে 3 পর্যন্ত সবগুলো করো। নিজে বাসায় চেষ্টা করো। আর হচ্ছে আমরা নেক্সট হচ্ছে আজকে তো বৃহস্পতিবার। নেক্সট আমরা কি করব? আমাদের যে আগের রুটিনটা ছিল সেই রুটিন অনুযায়ী ক্লাস করব।